আজ আপনাদের নিয়ে যাব মানা গ্রাম, ভারতের শেষ গ্রাম। বদ্রীনাথের দর্শন করে বেরিয়ে পড়লাম মাত্র 3 কিলোমিটার দূরে মানা গ্রামের উদ্দেশ্যে। এখানে আছে ভারত কি আখড়ি চায় কা দোকান। চা খান আর নাই খান, একটা সেলফি তোলার জন্য চরম ভিড়। এখানে আছে পাণ্ডবদের স্বর্গে যাওয়ার রাস্তা স্বর্গারোহিণী। এছাড়াও আছে দ্রৌপদীর মন্দির, ভীমপুল, সরস্বতী নদী, গণেশ গুফা, ব্যাস গুফা। এক কথায় অনেক ধর্মীয় মাইথোলজি, বিস্ময় জানার আকাঙ্ক্ষা, সাথে প্রকৃতির অপূর্ব দৃশ্য এখানে মিলেমিশে একাকার। চলুন আর কথা না বাড়িয়ে ঘুরে দেখি ভারতের শেষ গ্রাম মানা গ্রাম। বদ্রীনাথ মন্দিরের দর্শন করে চলে এলাম, এবারে যাব মানা গ্রাম। এখন বাজে 2:45, আমরা স্টার্ট করছি মানা গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 4 কিলোমিটার। যখন এত দূর এসছি একবার ঘুরে নিই। এটা কিন্তু এক্সট্রা চার্জ, মানে যেটা প্যাকেজে আছে সেই প্যাকেজের মধ্যে নয়। বললো 500 টাকা নেব। ঠিক আছে, মানাগাঁও যাব বলে গাড়িটা চেপে একটু এগোতেই 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে, একটু এগোতেই এত জাম, এত গাড়ি ঢুকেছে যে গাড়ি আর মানা গ্রাম পর্যন্ত পৌঁছাতেই পারল না। জাম, প্রচুর পার্কিং, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আবার এখানে হাঁটা, মানে 1.5 কিলোমিটার যাওয়া, 1.5 কিলোমিটার আসা। এবার 1.5 কিলোমিটার সেটা কী করে বুঝলাম? প্রথমে ভাবলাম যে আমার মেয়েটাকে পিট্টু করে দেবো, তো পিট্টু বললো যাতায়াত মিলে 1.5-3 কিলোমিটার, আর যাতায়াত মিলে নেবে 1300 টাকা। এই হলো মানাগাঁও, ছোট্ট একটু গ্রাম। এখানে আবার ইডলি, ধোসা এইসবের দোকান রয়েছে। এই চাদরগুলো নিলাম 170 টাকা করে নিল। যাই হোক, পাশেই রয়েছে চায়নার বর্ডার, মানে ওই বর্ডারের যেখান থেকে বর্ডার যাওয়ার রাস্তা আর কি, সেটা একটা ব্যারিকেড দেওয়া আছে, মানে জেনারেল পাবলিক দিয়ে যেতে দেয় না। 50 কিলোমিটার দূর এখান থেকে বর্ডার। আর এইটাই হচ্ছে মানা গ্রাম। এটাই হলো ভারতের শেষ গ্রাম বলতে পারেন, মানে আমাদের ইন্ডিয়ার দিক থেকে। আর যদি ওই দিক থেকে হয় তাহলে হচ্ছে প্রথম গ্রাম। চুলফুলে কি অবস্থায়, এইসব ছাড়ুন, সব আর দেখে লাভ নেই। ভাবছিলাম সকালবেলায় আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করো মাথায়। ও বাবা, সকাল 6টায় বলেছে রেডি থাকতে, কিছু সম্ভব বলুন তো? একেই গা হাত পায়ে ব্যথা, মানে শুয়েই যেন আর সার নেই। তারপর আবার 6টায় রেডি হয়ে বেরোনো, মানে কটায় উঠতে হয় ভাবুন একবার। শ্যাম্পু আর দাড়ি কাটা তো বাদ দিন, আজ বৃহস্পতিবার দাড়ি কাটতে পারবো না, কালকে হরিদ্বার ফিরে যাওয়া। আজ অক্টোবরের 5 তারিখ, ওয়েদার বেশ ঝকঝকে তকতকে। যদিও বছরে 6 মাস, মিডিল নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই গ্রাম বরফের চাদরে ঢেকে থাকে। মানা গ্রামের সরু পথ ধরে যেতে যেতে দেখতে পেলাম দুধারে প্রচুর দোকান এবং বাড়িগুলোর দেওয়ালে সুন্দর কারুকার্য নকশা করে আঁকা। এখানকার অধিবাসীরা রংপা উপজাতির, নিজে হাতে উলের জিনিস বানিয়ে বিক্রি করে। আমরাও কিনেছি, ওদের একটু হেল্প করা, আর কিছুই না। গ্রাম ও চারপাশের অপূর্ব সিনসিনারি দেখতে দেখতে সরু পথ ধরে এগোতে লাগলাম। কিছুটা আসার পর দেখলাম দুদিকে দুটি পথ চলে যাচ্ছে। বাম দিকে ভীমপুল, স্বর্গারোহিণী, আর ডান দিকে গণেশ গুফা, ব্যাস গুফা এইসব। আমি ডান দিকের পথ ধরলাম। ওই যে রাস্তাটা ডিভিশন হলো, তার 100 মিটার এসেই, মাত্র 100 মিটার, তাও নয় বোধহয়, পেয়ে গেলাম গণেশ গুফা। গিয়ে দেখি একবার কেমন। এই গুহায় শিব পার্বতীর পুত্র গণেশজি মহাভারত লিখেছিলেন। এই গুহায় গণেশজির মন্দির সহ দেখতে পাবেন সেই স্থান যেখানে গণেশ ঠাকুর মহাভারত লিখেছিলেন। মহর্ষি ব্যাসদেব বলে গিয়েছিলেন, আর গণেশজি
মহাভারত লিখেছিলেন। ব্যাসগুফাও রয়েছে পাশেই, যা একটু পরেই আপনাদের দেখাবো। মহাভারত লেখার আগে গণেশজির শর্ত ছিল ব্যাসদেবকে এক টানা বলতে হবে, বলা বন্ধ হলেই কিন্তু গণেশজি আসন ছেড়ে উঠে পড়বেন। ব্যাসদেবজিও ছিলেন খুবই শৃঙ্খলাপরায়ণ, তাই সম্মিলিত চেষ্টায় রূপ পায় পবিত্র মহাভারত। গণেশ গুফা দেখে এবার আমরা যাব ব্যাস গুফায়। একটু উঠতে হবে, তবে বেশি দূর কিন্তু নয়। আর এখানেই রয়েছে ভারত কি আখেরি চায় কা দোকান। বেদব্যাস গুফার উপরের পাথরটা দেখুন, ঠিক যেন ব্যাসদেবের অনেক পুঁথির পাতা পর পর সাজানো আছে। ভিতরে ছবি তোলা বারণ, তাই ছবি দেখাতে পারলাম না। গণেশ গুফাটা তো ছিল কাছে, কিন্তু ব্যাস গুফাটা অনেকটা খাড়াই দিয়ে উঠতে হলো, তবে যেতে পারলাম। এই দর্শন করে এলাম। ভেতরে রয়েছে ব্যাসদেবের মূর্তি আর ব্যাসদেবের কয়েকটা ঠাকুর বা ওই ঠাকুরের মূর্তি, মানে বড় একটা ব্যাসদেবের মূর্তি রয়েছে, ছোটো ছোটো ঠাকুরের কয়েকটি মূর্তি রয়েছে। আর পুরো গুহার মধ্যে বিষয়টা, ভেতরটা ফটোটা বারণদার টিপ দিয়ে করলাম না। ভীমপুল ইধার से मिलेगा। তো আগে যেহেতু ব্যাস গুফাটা এসেছি, সেই জন্য ব্যাস গুফা থেকে আর নিচে নামলাম না। সেই মোড়টা যেটা প্রথমে দেখালাম সেটা নামলাম না। এই ব্যাস গুফা থেকে জাস্ট একটু এসে ডান দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, যেটাতে আমি ভীমপুলে যাব। দেখি পাহাড়ে যাই, দেখতে যাই, সবেতেই ট্রেকিং ছাড়া কোনো রাস্তা নেই। এরপর আপনাদের নিয়ে যাব স্বর্গারোহিণী সরস্বতী নদীর দিকে। চলুন যাওয়া যাক। মোবাইলের নেটওয়ার্কটা সম্পর্কে একটু বলে দিই। ভিআই আছে, মানে আর এয়ারটেলও আছে, মানে টুকটাক আছে, দু একটা করে দাঁড়িয়ে আর কি। কিন্তু জিও একদম ফুল। পুরো উত্তরাখণ্ডের যত অর্ডার জায়গায় গেছি, মানে ট্রেকিংয়ের জায়গায়, পাহাড়ের উঁচু উঁচু জায়গায়, সব জায়গাতেই জিও কিন্তু একদম টপ, দেখছি তাই। ভীমপুল যাবার পথে শুরুতেই দেখতে পেলাম পাহাড়ের মধ্যে থেকে জল পড়ছে, এবং তা অনেকেই মাথায় দিচ্ছে, আবার অনেকেই বোতলে ভরে নিয়ে যাচ্ছে। শুনলাম এই জল নাকি ডাইরেক্ট মানস সরোবর থেকে আসছে। এরপরেই প্রবাহমান সরস্বতী নদী ঝর্ণার আকারে ঝমঝম করে নেমে আসছে। পাশেই তৈরি হচ্ছে শ্বেতশুভ্র সরস্বতী মাতার মন্দির। আপনারা যখন আসবেন তখন হয়তো এই মন্দির দর্শন করতেও পারবেন। দুধারে সারি সারি দোকান করে বিক্রি হচ্ছে সরস্বতী নদীর জল। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যেমন বড় পাত্র নেবেন তার উপর দাম। এই সরস্বতী নদী এখানেই বদ্রীনাথের একটু আগে অলকানন্দার সাথে মিশে যায়। কেউ কেউ বলেন সরস্বতী নদী এখানে গুপ্ত হয়ে যায় এবং গুপ্ত পথে প্রবাহিত হয়ে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা ও যমুনার সাথে মিলিত হয়। পুরাণ অনুযায়ী
পঞ্চপাণ্ডব স্ত্রী দ্রৌপদীকে নিয়ে এই পথ ধরেই স্বর্গের পথে গমন করেছিলেন। পথে যেতে যেতে সরস্বতী নদীর বড় খাদ, পঞ্চপাণ্ডব যাবেন কি করে? তাই পঞ্চপাণ্ডবদের দ্বিতীয় ভাই ভীম একটি বড় পাথর তুলে এইখানে বসিয়ে দেন, আর রাস্তা তৈরি হয়ে যায়। এটাই ভীমপুল নামে পরিচিত। দেখুন সেই ভীমপুল এবং সেই পাথরটা। এখান থেকে স্বর্গারোহিণী 25 কিলোমিটার, ওটা কিন্তু পুরোটা ট্রেক করে যেতে হবে। এবার স্বর্গারোহিণী মানে হচ্ছে যেখানের পর থেকে যুধিষ্ঠির এবং যুধিষ্ঠিরের সঙ্গী ছিল কুকুর, সেই কুকুর এবং যুধিষ্ঠির দুজন মিলে স্বর্গে আরোহণ করেছিলেন, স্বর্গে গিয়েছিলেন, সেইখান থেকে হচ্ছে স্বর্গারোহিণী বলা হয়। তো সেই জায়গাটা 25 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। এরপর দেখতে পাবেন একটি গেট, আসলে এটাকে বলা হয় স্বর্গে যাবার গেট, অর্থাৎ স্বর্গারোহিণী গেট। জায়গাটি অপূর্ব সুন্দর, পাশ দিয়ে বয়ে যাচ্ছে সরস্বতী নদী, বড় বড় উঁচু উঁচু পাহাড়, আর প্রাকৃতিক সৌন্দর্য তো বলার কথা নয়। এই পথেই ট্রেকিং করে পৌঁছাতে হয় বসুধারা ওয়াটারফলসে। এখান থেকে মাত্র 5 কিলোমিটার। বলা হয় যে পূর্ণ মানুষ যারা, তারাই এই জলের ছিটা গায়ে লাগাতে পারেন, আর যারা পাপী তারা এই বসুধারা ফলসের জল গায়ে লাগাতে পারেন না। স্বর্গে যাওয়ার গেটটা তো আপনাদের দেখালাম, এই গেটটা পেরিয়ে আমি এখন এগিয়ে চলছি। মানে এই রাস্তাটা হচ্ছে মানে পুরাণ মতে আর কি, মানে এই রাস্তা দিয়েই পঞ্চপাণ্ডব স্বর্গের দিকে গিয়েছিলেন। এই সেই রাস্তা, এই সেই রাস্তা সোজা চলে গেছে একদম। যেটুকু যাওয়া যায় আমি যাচ্ছি। যাই হোক, আমি বসুধারা ফলস পর্যন্ত যাইনি। এই দিকেই দেখতে পেলাম দ্রৌপদীর মন্দির। এবং এদিকেই আছে হিন্দুস্তান কি পেহলি দোকান। ইন্ডিয়ার প্রথম দোকানে কিনলাম স্ট্রিং আর জলের বোতল। এবার ফিরে যাই, বেলা হচ্ছে, ফিরতে হবে তো। মানাগ্রাম ঘুরে এবার রিটার্নের পালা। ফিরতে হবে পিপলকোটি। আমরা মানাগ্রাম দেখে এবার নিজের হোটেলে ফিরবো। এখন বাজে 5টা, দেখি কখন হোটেলে ফিরি। মানাগ্রাম খুব ভালো লাগলো, দেখলাম দারুণ একটা উপত্যকার মধ্যে মানাগ্রাম, ভারতের লাস্ট গ্রাম, আবার প্রথম গ্রামও বলতে পারেন। এবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে। বদ্রী বিশালকে দূর থেকেই প্রণাম জানিয়ে ফিরতে লাগলাম। পথেই সন্ধে নেমে গেল, আর পথে তেমনই জ্যাম। একটা বিষয় খেয়াল করলাম, রাত্রে যারা বদ্রীনাথ ধামে আসছেন তারা জেনে রাখুন যে রাত্রে যাবার পথ আটকে রাখা হয়, শুধু নামার পথটাই ক্লিয়ার রাখা হয়। তবে রাতের দিকে খালি হলে তবেই পুলিশ ছাড়ে। তাই আমার মতে সন্ধ্যের পর পিপিলকোটি থেকে যোশীমঠের দিকে যাত্রা না করাই ভালো। আমরা রাত 8টা নাগাদ হোটেলে পৌঁছে গেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের পর্বে ফিরব হরিদ্বার, দেখব 4টি প্রয়াগ, ধারীমাতার মন্দির। তাই নেক্সট ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিও তো অবশ্যই দেখবেন। ধন্যবাদ।